ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে এএনএম এবং জিএনএম 2024-এর জন্য লাইফ সায়েন্সের উপর টপিক ওয়াইজ ম্যারাথন করতে চলেছি। আর এই ম্যারাথনটিতে বেশ কিছু সময় লেগে যাবে, তো আশা রাখছি তোমরা সকলে ধৈর্য সহকারে পুরো ম্যারাথন ক্লাসটা দেখবে। আর এই ম্যারাথন ক্লাসটিতে বিভিন্ন টপিকের উপরে কিন্তু বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স এখানে সেট করা হয়েছে, যেগুলো তোমাদের এই আগত এই এএনএম এবং জিএনএম এক্সামিনেশনের জন্য খুবই সাহায্য করবে। তো এই ম্যারাথন ক্লাসটিতে যে সমস্ত টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো একবার দেখে নেই। এখানে যে টপিকগুলো কভার করা হয়েছে সেগুলো হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদের চলন, উদ্ভিদের হরমোন, প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় যেটা হচ্ছে হরমোন, তারপর প্রাণী হরমোনের অনিয়মিত ক্ষরণজনিত রোগ, প্রাণীদেহে সাড়া ও ভৌত সমন্বয়, মানুষের জ্ঞানেন্দ্রিয় এবং সবশেষে বিভিন্ন প্রাণীর গমন। তো চলো শুরু করছি আজকের টপিক ওয়াইজ ম্যারাথন ক্লাস। তো আজকের প্রথমেই যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা, সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্ল্যান্টস। আর এই টপিকের সর্বপ্রথম কোয়েশ্চেন নাম্বার 1, কোন উদ্ভিদ হরমোন অভ্যন্তরীণ উদ্দীপকের কাজ করে? অপশন এ জিব্বেরেলিন, অপশন বি সাইটোকাইনিন, অপশন সি অক্সিন, নাকি অপশন ডি ওপরের সবগুলি। তো এখানে থাকা উদ্ভিদ হরমোনগুলোর মধ্যে যে উদ্ভিদ হরমোনটি অভ্যন্তরীণ উদ্দীপকের কাজ করে সেটা হচ্ছে আমাদের অপশন সি অক্সিন। ঠিক আছে, এই অক্সিন হরমোনই কিন্তু উদ্ভিদ দেহে অভ্যন্তরীণ উদ্দীপকের কাজ করে, কারণ আমরা জানি যে অক্সিন হরমোন উদ্ভিদের জিওট্রপিক এবং ফোটোট্রপিক এই দুই ধরনের চলনকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। চলে আসবো এবার পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম। অপশন এ ডেসমোডিয়াম গায়রান্স, অপশন বি মাইমোসা পুডিকা, অপশন সি ফিগাস বেঙ্গালেন্সিস, অপশন ডি ভিগনা রেডিয়াটা। তো লজ্জাবতীর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আমাদের মাইমোসা পুডিকা, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এরকমই কিছু উদ্ভিদ আছে বা গাছ আছে যেগুলোর বিজ্ঞানসম্মত নাম তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো কিন্তু পরীক্ষাতে করা হতে পারে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 3, ক্রেস্কোগ্রাফের সাহায্যে কি করা হয় সেটা বলতে হবে। অপশন এ উদ্ভিদের চলন যেটা হচ্ছে সাড়া প্রদান, এটা পরিমাপ করা যায়। অপশন বি উদ্ভিদের বৃদ্ধির হার পরিমাপ করা যায়। অপশন সি এ ও বি উভয়ই, আর অপশন ডি কোনোটি নয়। তো ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু, আর এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে কিন্তু উদ্ভিদের চলন এবং উদ্ভিদের বৃদ্ধির হার দুটোই কিন্তু পরিমাপ করা যায়। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি এ ও বি উভয়ই। এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটি হচ্ছে উদ্ভিদের চলন, মুভমেন্ট অফ প্ল্যান্টস। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 4, উদ্ভিদের চলন কয় প্রকার সেটা বলতে হবে। 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, নাকি 5 প্রকার? তো আমরা জানি যে উদ্ভিদের চলন হচ্ছে 3 প্রকার, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আর এই 3 প্রকার চলন হচ্ছে ট্রপিক চলন, ট্যাকটিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। তো এখানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয় এরকম কিছু কোয়েশ্চেন করা হয়েছে, কারণ টপিকগুলোর উপরে তোমাদের যেন একটা বেসিক জ্ঞান লাভ হয় বা কনসেপচুয়াল বেস তৈরি হয়, সেই জন্য কিন্তু এরকম কোয়েশ্চেন্স এখানে করা হয়েছে, এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো রাখা হয়েছে যাতে তোমাদের এক্সামে হেল্প হয়। ঠিক আছে, কারণ একটা পরীক্ষায় ক্র্যাক করতে গেলে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করলে কিন্তু চলবে না। পুরো সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে এবং চ্যাপ্টারের অন্তর্গত যে সমস্ত টপিকগুলো রয়েছে সমস্ত টপিকগুলো সম্পর্কেই কিন্তু একটা কনসেপচুয়াল বেস তোমাদের প্রয়োজন, আর সেইটাই যেন তৈরি হয় সেই জন্যই আজকের এই ম্যারাথন ক্লাসটা রাখা হয়েছে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 5, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন ঘটে তা হলো ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন, ট্রপিক চলন, নাকি ওপরের কোনোটিই নয়। তো এখানে বলা হচ্ছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন ঘটে, তো এই ধরনের চলনকে আমরা বলে থাকি ট্যাকটিক চলন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 6, আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহের সামগ্রিক চলন হলো থার্মোট্যাকটিক চলন, কোমোট্যাকটিক চলন, ফোটোট্যাকটিক চলন, নাকি রিওট্যাকটিক চলন। তো এখানে বলা হয়েছে আলোক উদ্দীপক, আলো, এই আলো কথাটা কিন্তু ফোটো এই ওয়ার্ডের সাথে সম্পর্কিত, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি ফোটোট্যাকটিক চলন। ঠিক আছে,
এবার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন উদ্ভিদের ফটোট্যাকটিক চলন দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, উপরের দুটি নাকি উপরের কোনোটি নয়? তো এখানে ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স এই দুটি উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা ফটোট্যাকটিক চলন দেখতে পাই। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, উপরের দুটি। চলে যাব পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 8, উদ্ভিদ অঙ্গের বক্রচলন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে ড্যাশ চলন বলে? ন্যাস্টিক, ট্রপিক, ট্যাকটিক নাকি উপরের কোনোটি নয়? তো এখানে কি বলা হয়েছে যে উদ্ভিদ অঙ্গের বক্রচলন বহিস্থ কোনো উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে, তাহলে যে চলন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ধরনের চলনকে আমরা বলে থাকি ট্রপিক চলন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ট্রপিক চলন। এবার কোয়েশ্চেন নাম্বার 9, টবে লাগানো কোনো একটি চারা গাছকে অন্ধকার ঘরে জানালার পাশে রেখে দেওয়ার কয়েকদিন পর দেখা গেল চারা গাছটির কাণ্ডটি বৃদ্ধি পেয়ে জানালার দিকে বেঁকে গেছে। এটি কী ধরনের চলন সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এখানে পুরো ব্যাপারটা কি হলো যে একটা অন্ধকারের ঘরের মধ্যে একটা চারা গাছকে রাখা হয়েছে এবং সেই চারা গাছটির বৃদ্ধি ঘটেছে জানলার দিকে, অর্থাৎ জানলার বাইরে আলোর অভিমুখে ঘটেছে এর চলন। ঠিক আছে, তো এরকম বহিস্থ উদ্দীপকের অভিমুখে যদি কোনো চলন ঘটে থাকে সেই ধরনের চলনকে আমরা বলে থাকি ট্রপিক চলন। ঠিক আছে, আর যেহেতু এটা আলোর দিকে ঘটেছে তাই এটাকে বলা হয় ফটোট্রপিক চলন। অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। এবার কোয়েশ্চেন নাম্বার 10, উদ্ভিদের যে বক্রচলন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কী ধরনের চলন বলে সেটা এখানে বলতে হবে। তো এখানে বলা হয়েছে পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর এই অভিকর্ষ বল এই কথাটা কিন্তু জিও কথার সাথে সম্পর্কিত। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, জিওট্রপিক চলন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 11, উদ্ভিদ অঙ্গের বক্রচলন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে বলে কী ধরনের চলন বলে সেটা বলতে হবে। এখানে বলা হয়েছে জলের উৎসের গতিপথ। জল এই কথাটা হাইড্রো কথার সাথে সম্পর্কিত। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, হাইড্রোটপিক চলন। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ অঙ্গের বক্রচলন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে সেই ধরনের চলনকে বলা হয় হাইড্রোটপিক চলন। এবার কোয়েশ্চেন নাম্বার 12, বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদের বক্রচলনকে বলে কী ধরনের চলন বলে সেটা বলতে হবে। ন্যাস্টিক চলন, ট্যাকটিক চলন, ট্রপিক চলন নাকি ওপরের কোনোটি নয়? তো এখানে কোয়েশ্চেনে কি বলা হয়েছে যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতার মাত্রা ও স্থায়িত্ব দ্বারা প্রভাবিত উদ্ভিদের বক্রচলন। তো আমরা জানি যে উদ্দীপকের তীব্রতার মাত্রা আর স্থায়িত্ব দ্বারা প্রভাবিত যে বক্রচলন বা চলন দেখা যায় সেই ধরনের চলনকে আমরা বলে থাকি ন্যাস্টিক চলন। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ন্যাস্টিক চলন। একটু তাড়াতাড়ি কোশ্চেনগুলো সলভ করবার চেষ্টা করব যাতে সময়টা একটু কম লাগবে। কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত যে উদ্ভিদের ফোটোন্যাস্টিক চলন ঘটতে দেখা যায় তা হলো শেফালি, পদ্ম, সূর্যমুখী নাকি বি ও সি উভয়ই? তো এখানে পদ্ম আর সূর্যমুখী এই দুই প্রকার উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা ফোটোন্যাস্টিক চলন দেখতে পাই। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, বি ও সি উভয়ই। এবার কোয়েশ্চেন নাম্বার 14, আলোর তীব্রতার দ্বারা উদ্ভিদের যে চলন ঘটে তা হলো, তো একটু আগে আমরা আলোচনা করেছি যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতার দ্বারা যে চলন ঘটে সেটাকে বলে থাকি আমরা ন্যাস্টিক চলন, আর আলোর তীব্রতার দ্বারা যে চলন ঘটে থাকবে সেটাকে বলা হবে ফোটোন্যাস্টিক চলন। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 15, টিউলিপ ফুলের পাপড়িগুলো অধিক উষ্ণতায় ফোটে এবং কম উষ্ণতায় মুড়ে যায়, একে বলে ফোটোন্যাস্টিক চলন, কোমোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন নাকি সিসমোন্যাস্টিক চলন? তো এখানে বলা হয়েছে উষ্ণতার কথা। তো এই উষ্ণতা এই কথাটা কিন্তু থার্মো কথার সাথে সম্পর্কিত। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, থার্মোন্যাস্টিক চলন। ঠিক আছে, তো এই ব্যাপারটিকে তোমরা অন্যভাবে মনে রাখতে পারো যে থার্মোমিটার দ্বারা দেহের তাপমাত্রা পরিমাপ করা হয়, তো সেই ক্ষেত্রে থার্মো কথাটা উষ্ণতার সাথে সম্পর্কিত। ঠিক আছে,
এবার এখানে বলে রাখি যে উষ্ণতার তীব্রতার দ্বারা উদ্ভিদের বক্রচলন হলো থার্মোন্যাস্টিক চলন, অর্থাৎ থার্মো এই কথাটা মানে হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। লজ্জাবতী লতার পাতায় স্পর্শ করলে তা নুয়ে পড়ে, এটি হলো খুবই সহজ একটা প্রশ্ন। তো এই ধরনের চলনকে আমরা বলে থাকি সিসমোন্যাস্টিক চলন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার হচ্ছে স্পর্শ, কম্পন, ঘর্ষণ আর আঘাতের দ্বারা ঘটিত উদ্ভিদে যে চলন ঘটে সেটাকে বলা হয়ে থাকে সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, তো এখানে আমি একটু আগে বলেছি যে এখানে কিন্তু একটু বেশি করে এমসিকিউগুলো এখানে সেট করা হয়েছে যাতে তোমাদের টপিকগুলো সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খ ধারণাগুলো তৈরি হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 17, রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে উদ্ভিদদেহে যে চলন দেখা যায় তা হলো ফোটোন্যাস্টিক চলন, কোমোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন নাকি সিসমোন্যাস্টিক চলন। এখানে কি বলা হয়েছে? রাসায়নিক পদার্থের তীব্রতা। তো রাসায়নিক পদার্থ কথাটা কিন্তু কোমো কথার সাথে সম্পর্কিত, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কোমোন্যাস্টিক চলন। এবার উদ্ভিদের যে বিভিন্ন প্রকার যে চলনগুলো দেখা যায় সেই চলনগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমরা একটু জেনে নেই। তো আমরা প্রথমে জানলাম যে কি উদ্ভিদের চলন হচ্ছে 3 প্রকার। সেই চলনগুলো কি কি? একটা হচ্ছে ট্যাকটিক চলন, তারপর ট্রপিক চলন এবং শেষে ন্যাস্টিক চলন। এবার প্রত্যেক প্রকার চলন সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা নেওয়া যাক। তো ট্যাকটিক চলন বিষয়টা কি? বহিস্থ উদ্দীপকের অভিমুখে যে চলন ঘটে সেটা হচ্ছে আমাদের ট্যাকটিক চলন। এবার এই ট্যাকটিক চলন কিন্তু বিভিন্নভাবে ঘটতে পারে, অর্থাৎ এর কিন্তু প্রকারভেদ রয়েছে। ঠিক আছে, তো যে কোনো চলনের ক্ষেত্রে যদি উদ্দীপকের পরিবর্তন ঘটে তাহলে সেই সমস্ত উদ্দীপকগুলি অনুযায়ী কিন্তু সেই চলনটার নামটাও বদলে যায়। যেমন আলোর অভিমুখে যদি ট্যাকটিক চলন হয় তাহলে সেটা ফোটোট্যাকটিক চলন, রাসায়নিক পদার্থের অভিমুখে যদি ঘটে থাকে তাহলে সেটা কোমোট্যাকটিক, উষ্ণতার অভিমুখে যদি ঘটে থাকে তাহলে থার্মোট্যাকটিক, জলের অভিমুখে চলন ঘটলে সেটা হাইড্রোট্যাকটিক, আর জলস্রোতের অভিমুখে যদি ট্যাকটিক চলন ঘটে তাহলে সেটা রিওট্যাকটিক চলন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো ট্রপিক চলনে। ট্রপিক চলন বিষয়টা কি? যে বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা যে চলন ঘটে সেটাই হচ্ছে ট্রপিক চলন। ঠিক আছে, ট্যাকটিক চলনটা কি ছিল? বহিস্থ উদ্দীপকের অভিমুখে যে চলন ঘটে, আর ট্রপিক চলন হচ্ছে বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা যে চলন ঘটে, গতিপথের দিকে যে চলন ঘটে সেটা হচ্ছে ট্রপিক চলন। তো এই ট্রপিক চলনেও আমরা প্রকারভেদ দেখি, যেমন ফোটোট্রপিক চলন, এটা আলোর গতিপথে উদ্ভিদের চলন ঘটলে সেটা ফোটোট্রপিক চলন। জিওট্রপিক, অভিকর্ষ অর্থাৎ পৃথিবীর অভিকর্ষক বলের গতিপথের দিকে যদি উদ্ভিদের চলন ঘটে তাহলে সেটা জিওট্রপিক চলন। আর হাইড্রোট্রপিক বলতে জলের গতিপথের দিকে যদি উদ্ভিদের চলন ঘটে তাহলে সেটাই হচ্ছে হাইড্রোট্রপিক চলন। ঠিক আছে, এবার সবশেষে আসছি কোথায়? ন্যাস্টিক চলনে। ন্যাস্টিক চলন বিষয়টা কি? যে বাহ্যিক উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা এই চলন ঘটে থাকে। ঠিক আছে, আর এই চলনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রকারভেদ আমরা দেখতে পাই, যেমন ফোটোন্যাস্টিক চলন অর্থাৎ আলোর তীব্রতা ও স্থায়িত্ব অনুযায়ী যে চলন ঘটবে সেটা ফোটোন্যাস্টিক। তারপর রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা যে ন্যাস্টিক চলন ঘটবে সেটা থার্মোন্যাস্টিক। উষ্ণতার তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা যে ন্যাস্টিক চলন ঘটবে সেটা কোমোন্যাস্টিক। আর স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত এইগুলির দ্বারা যদি কোনো ন্যাস্টিক চলন ঘটে থাকে তাহলে সেটা হবে সিসমোন্যাস্টিক চলন। ঠিক আছে, যেটা লজ্জাপতি লতার ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই গেল আমাদের উদ্ভিদের চলনের উপর সংক্ষিপ্ত আলোচনা এবং তারপরে কিছু এমসিকিউ আমরা একটু আগে সলভ করলাম। তো এবার আমরা চলে আসব পরবর্তী টপিকে। পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 18, নিচের কোনটি উদ্ভিদ হরমোনের কাজ? এখানে কিছু কাজের কথা উল্লেখ করা রয়েছে। প্রথমে বৃদ্ধি, ফুল ফোটা, মুকুলোদ্গম, ট্রপিক চলন আর বীজের অঙ্কুরোদ্গম। তো এখানে 5টি কাজের মধ্যে কোনগুলি উদ্ভিদ হরমোনের কাজ? তো উদ্ভিদ হরমোন পুরো বিষয়টার পর আমরা জানতে পারি যে উদ্ভিদ হরমোনের কিন্তু এই 5 প্রকার কাজই আমরা দেখতে পাই। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, অর্থাৎ উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে বা উদ্ভিদের ফুল ফোটা, মুকুলোদ্গম, ট্রপিক চলন, বীজের অঙ্কুরোদ্গম সব কিছুতে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তো এখান থেকে পরবর্তী টপিক শুরু হচ্ছে, এটা হচ্ছে উদ্ভিদ হরমোনের টপিক, প্ল্যান্ট হরমোন। তো দেখে নেই এই টপিকের প্রথম কোয়েশ্চেনটা কি। কোয়েশ্চেন নাম্বার 19,
যে উদ্ভিদ হরমোনটি প্রধানত উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে তা হলো অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি সাইটোকাইনিন আর অপশন ডি ওপরের কোনোটিই নয়। তো এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে উদ্ভিদ হরমোনটি প্রধানত উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। তো উদ্ভিদের বৃদ্ধিতে যে উদ্ভিদ হরমোনটি সাহায্য করে সেটা হচ্ছে অক্সিন হরমোন। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর দাঁড়াচ্ছে আমাদের অপশন এ অক্সিন। এর সাথে সাথে চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেন নাম্বার 20, নিচের কোনটি অক্সিন হরমোনের কাজ নয়? নেগেটিভ কোয়েশ্চেন, একটু খেয়াল রাখতে হবে। অপশন এ পত্রমোচন বিলম্বিত করা, অপশন বি ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, অপশন সি কোষ বিভাজন সংগঠন আর অপশন ডি কোষের আয়তন বৃদ্ধি। ঠিক আছে, তো এখানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, কোষ বিভাজন সংগঠন আর কোষের আয়তন বৃদ্ধির তিনটে কিন্তু অক্সিন হরমোনের কাজ। ঠিক আছে, এখানে অক্সিন হরমোন যে কাজটি করে না সেটা হচ্ছে আমাদের অপশন এ পত্রমোচন বিলম্বিত করা। ঠিক আছে, এবার এখানে অক্সিন হরমোনের কাজগুলো সংক্ষেপে উল্লেখ করা আছে, সেই কাজগুলো কি আমরা একটু দেখে নেব। যে অক্সিন হরমোনের কাজগুলি হলো অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো, কোষের আয়তন বৃদ্ধি, কোষ বিভাজন, মূলের সৃষ্টি ও বৃদ্ধি ঘটানো, ট্রপিক চলন নিয়ন্ত্রণ এবং ফলের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে অক্সিন হরমোনের প্রধান কাজই হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এবার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 21, অক্সিন কোন প্রকার ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে? তো আমরা সম্ভবত প্রথম এমসিকিউ আমরা কোয়েশ্চেন আনসারটা কিন্তু করেছি। ঠিক আছে, আলোচনা করবার সময় আমি বলে দিয়েছিলাম যে অক্সিন হরমোন উদ্ভিদের দুই প্রকার ট্রপিক চলনকে নিয়ন্ত্রণ করে, আর সেই দুই প্রকার ট্রপিক চলনগুলি হচ্ছে একটা জিওট্রপিক চলন আর একটা ফোটোট্রপিক চলন। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, বি ও সি উভয়ই। এবার কোয়েশ্চেন নাম্বার 22, অক্সিন হরমোন নিম্নলিখিত কোন উপাদান দ্বারা গঠিত? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি ওপরের সবগুলি? তো অক্সিন হরমোন কিন্তু এখানে থাকা উপাদানগুলি যেগুলো উল্লেখ করা রয়েছে সবগুলো নিয়েই কিন্তু গঠিত। তাহলে এটা অপশন সি হয়ে আছে, এটা অপশন ডি হবে। তাহলে ওপরের সবগুলি, অর্থাৎ অক্সিন হরমোন কিন্তু অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সব কিছু নিয়েই গঠিত। এখানে অক্সিন হরমোনের গঠন সম্পর্কে একটা সংক্ষেপিত তথ্য দেওয়া রয়েছে, সেটা একটু দেখে নেব। যে অক্সিন হরমোন কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটি জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিড কথাটা কিন্তু অক্সিন হরমোনের সাথে মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 23, নিম্নলিখিত কোন উপাদান দ্বারা জিব্বেরেলিন হরমোনটি গঠিত? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, ওপরের সবগুলি। তো এই প্রশ্নটিরও সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। অর্থাৎ জিব্বেরেলিন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন সবগুলি নিয়ে কিন্তু গঠিত। এবার এখানে আমরা কি জানতে পারি যে জিব্বেরেলিনের গঠন সম্পর্কে আমরা যে বিষয়টা জানতে পারি সেটা হচ্ছে যে এই হরমোন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন দ্বারা গঠিত একটি টারপেন জাতীয় ক্ষারধর্মী লঘু জৈব অ্যাসিড। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা অক্সিনের ক্ষেত্রে কি জানলাম যে অক্সিনটা হচ্ছে একটা জৈব অ্যাসিড, কিন্তু জিব্বেরেলিনটা কি? জিব্বেরেলিনটা হচ্ছে একটা টারপেন জাতীয় ক্ষারধর্মী লঘু জৈব অ্যাসিড। এই পয়েন্টগুলো একটু মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 24, যে হরমোনটি মূলত উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে তা হলো অপশন এ অক্সিন, অপশন বি জিব্বেরেলিন, অপশন সি সাইটোকাইনিন আর অপশন ডি ওপরের সবগুলি। তো যে উদ্ভিদ হরমোনটি উদ্ভিদের কাণ্ডের বৃদ্ধি এবং বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে সেটা হচ্ছে জিব্বেরেলিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, জিব্বেরেলিন। এবার কোয়েশ্চেন নাম্বার 25, নিচের কোনটি জিব্বেরেলিনের কাজ নয়? আবারও নেগেটিভ কোয়েশ্চেন। তো এইখানে কাজগুলোর কথা উল্লেখ করা আছে, একটু দেখে নেব। পর্বমধ্যের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, অগ্রমুকুলের বৃদ্ধি, কোষ বিভাজন আর শেষে আছে মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙ্গন। তো এগুলোর মধ্যে কোনটা জিব্বেরেলিনের কাজ নয় সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে থাকা কাজগুলোর মধ্যে যেটা জিব্বেরেলিনের কাজ নয় সেটা হচ্ছে আমাদের অগ্রমুকুলের বৃদ্ধি আর কোষ বিভাজন। এই দুটো কিন্তু জিব্বেরেলিন করে না। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3 ও 4।
ঠিক আছে। তো এই ধরনের এমসিকিউগুলো কেন রাখা হয়েছে, যাতে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা থাকে বা সম্যক ধারণা তৈরি হয়। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 26, কোন উদ্ভিদ হরমোনটি উদ্ভিদ দেহে প্রধানত কোষ বিভাজন ও জরা রোধে সাহায্য করে? এখানে কোশ্চেনে বলা হয়েছে কোষ বিভাজন ও জরা রোধে সাহায্য করে এমন উদ্ভিদ হরমোন কোনটি। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন সি, সাইটোকাইনিন। এই সাইটোকাইনিন নামক উদ্ভিদ হরমোনটি কিন্তু উদ্ভিদের প্রধানত কোষ বিভাজন আর জরা রোধে সাহায্য করে। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 27, সাইটোকাইনিন মূলত কোন উপাদান দ্বারা গঠিত? নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন। তো সাইটোকাইনিন এই উদ্ভিদ হরমোনটি কিন্তু এখানে থাকা যে উপাদানগুলো রয়েছে সবগুলো নিয়েই কিন্তু সাইটোকাইনিন এই উদ্ভিদ হরমোনটি গঠিত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার এখানে সাইটোকাইনিন হরমোনের গঠন সম্পর্কে বলা হয়েছে যে এই হরমোনটি কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত একটি ক্ষারধর্মী রাসায়নিক পদার্থ। তো এই পয়েন্টটাও কিন্তু মনে রাখতে হবে। অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিনের যে গঠন এবং গঠনের পরে যে একটা বেশ পয়েন্ট পেলাম আমরা, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 28, স্তম্ভ মেলাও, স্তম্ভগুলি মেলাও। আচ্ছা, এখানে বলা হয়েছে, এখানে বাম দিকে কিছু উদ্ভিদ হরমোনের নাম লেখা আছে এবং ডান দিকে তাদের কাজের কথা উল্লেখ করা আছে, প্রধানত তাদের যে প্রধান কাজ সেগুলো উল্লেখ করা আছে। তো কোনটার সাথে কোনটা হবে বা কোনটা মিলবে সেটা আমাদেরকে বলতে হবে। তো এইখানে যেটা মিলবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জিব্বেরেলিন। জিব্বেরেলিনের প্রধান কাজ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো। ঠিক আছে। অক্সিনের কাজ হচ্ছে কি, প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা। আর সাইটোকাইনিনের প্রধান কাজই হচ্ছে কোষ বিভাজন ঘটানো। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 29, নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোনটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে না? অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন নাকি ওপরের সবগুলি? এটা সবগুলি হবে। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, জিব্বেরেলিন। এই হরমোনটি কিন্তু শুধুমাত্র কোষ বিভাজনে অংশগ্রহণ করে না। সাইটোকাইনিনের প্রধান কাজই হচ্ছে কোষ বিভাজনে অংশগ্রহণ করা, আর অক্সিন কোষ বিভাজনে সাহায্য করে। তবে অক্সিনের প্রধান কাজ হচ্ছে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। এটা মনে রাখতে হবে। ঠিক আছে। এবার উদ্ভিদের যে সমস্ত হরমোনগুলো সম্পর্কে আমরা জানলাম সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমরা আলোচনা করে নেই। তো উদ্ভিদ হরমোনে আমরা 3 প্রকার জানলাম। একটা কি, একটা হচ্ছে অক্সিন, তারপর জিব্বেরেলিন আর তারপর সাইটোকাইনিন। ঠিক আছে। এবার এই অক্সিন হরমোনটা কোথায় উৎপন্ন হয়? উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে। এবার এই অক্সিন হরমোনটি কী দ্বারা গঠিত? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত একটা জৈব অ্যাসিড। ঠিক আছে। এবার অক্সিন হরমোনের কাজ কি? অগ্রমুকুলের বৃদ্ধি ঘটানো, ফলের বৃদ্ধি ঘটানো, কোষ বিভাজনে সহায়তা করা, মূলের সৃষ্টি ও বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তো আমি আবারও বলছি যে অক্সিন হরমোনের প্রধান কাজ হচ্ছে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি ঘটানো। ঠিক আছে, এটা কোষ বিভাজনে শুধুমাত্র সহায়তাই করে। এবার চলে আসবো পরবর্তী অংশে, অর্থাৎ সেটা হচ্ছে আমাদের জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন সাধারণত উৎপন্ন হয় পরিণত বীজপত্রে, অঙ্কুরিত বীজে এবং মুকুল সংলগ্ন কচি পাতায়। এবার জিব্বেরেলিন কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি টারপেন জাতীয় লঘু জৈব অ্যাসিড। ঠিক আছে। এবার এর কাজ কি? এর কাজ হচ্ছে ফলের বৃদ্ধি ঘটানো, কোষের আয়তন বৃদ্ধি করা, পর্বমধ্যের বৃদ্ধি আর মুকুল ও বীজের সুপ্তাবস্থার ভাঙ্গন। এবার সবশেষে আমরা চলে আসবো সাইটোকাইনিন উদ্ভিদ হরমোনে। তো এই সাইটোকাইনিন উদ্ভিদ হরমোনটি উৎপন্ন হয় অপরিণত শস্যে, বর্ধনশীল ভ্রূণে আর তরুণ ফলে। আর এই সাইটোকাইনিন উদ্ভিদ হরমোনটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেনযুক্ত ক্ষারধর্মী জৈব রাসায়নিক পদার্থ। ঠিক আছে। আর এই সাইটোকাইনিনের কাজ হচ্ছে কোষ বিভাজন, পার্শ্বমুকুলের বৃদ্ধি। তো এই গেল আমাদের এই টপিক। এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে। তো পরবর্তী কোয়েশ্চেন আমরা সলভ করব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 30,
কৃত্রিম হরমোনের সাহায্যে বীজবিহীন ফল উৎপাদনকে বলা হয়, খুবই সহজ একটা প্রশ্ন তবে ইম্পর্টেন্ট, ইনসেকটিসাইড, পার্থেনোকার্পি, মিউটেশন নাকি মরফোজেনেসিস। তো কৃত্রিম হরমোনের সাহায্যে বীজহীন ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, পার্থেনোকার্পি। এবার কোশ্চেন নাম্বার 31, কৃত্রিম উদ্ভিদ হরমোনের সাহায্যে কি করা হয় সেটা বলতে হবে, বা কৃত্রিম হরমোনের যে কাজ সেগুলো কি কি সেটা আমাদেরকে বলতে হচ্ছে। এবার অপশনগুলো আমরা একটু দেখে নেই। অপশন এ, অপরিণত ফলের মোচন রোধ করা হয়। অপশন বি, বীজহীন ফল উৎপাদন করা হয়। অপশন সি, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা যায়। আর অপশন ডি, ওপরের সবগুলি। তো এখানে যে তিনটি কাজের কথা উল্লেখ করা হয়েছে অপশন এ, বি এবং সিতে, এই তিনটি কিন্তু কৃত্রিম হরমোনের সাহায্যে করা যায়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। ঠিক আছে, তো এই ধরনের এমসিকিউ কেন রাখা হয়েছে আমরা একটু আগে আলোচনা করেছি, যে যাতে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা গঠিত হয়, সেই জন্যই। ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটি হচ্ছে প্রাণীদেহে সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয়, যেটা হচ্ছে হরমোন। তো ফার্স্ট কোশ্চেন এই টপিকের, কোশ্চেন নাম্বার 32, হরমোন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো জাগ্রত করা, ক্ষতিপূরণ করা, উত্তেজিত করা নাকি বজায় রাখা। তো হরমোন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে আমাদের অপশন সি, উত্তেজিত করা। এবার কোশ্চেন নাম্বার 33, রাসায়নিক দুধ বলা হয়, এটা খুবই একটা সহজ প্রশ্ন। তো রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে, অপশন সি। কোশ্চেন নাম্বার 34, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি নাকি অগ্ন্যাশয়। তো মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হলো পিটুইটারি। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 35, নিম্নলিখিত কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। আবারও নেগেটিভ কোয়েশ্চেন। অপশন এ, টিএসএইচ, অপশন বি, জিটিএইচ, অপশন সি, এসিটিএইচ আর অপশন ডি, পিআরএইচ। এই হরমোনগুলোর মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না সেটা হচ্ছে আমাদের অপশন ডি, পিআরএইচ। ঠিক আছে, বাদবাকি যে হরমোনগুলো আছে অর্থাৎ টিএসএইচ, জিটিএইচ, এসিটিএইচ, এই তিনটে হরমোনই কিন্তু পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, শুধু কেবলমাত্র পিআরএইচ এই হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। এবার কোয়েশ্চেন নাম্বার 36, অ্যাড্রেনাল গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে জিএইচ, এসিটিএইচ, এলটিএইচ আর জিটিএইচ। তো অ্যাড্রেনাল গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে এসিটিএইচ। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসব। কোয়েশ্চেন নাম্বার 37, এসিটিএইচ এর স্বল্প ক্ষরণে নিচের কোন রোগটির সংক্রমণ হয়। অ্যাডিশন বর্ণিত রোগ, কুশিং বর্ণিত রোগ, আমাশয় নাকি ক্যাটারাক্ট। তো এখানে এসিটিএইচ এর স্বল্প ক্ষরণে যে রোগটির সংক্রমণ হয় সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন বর্ণিত রোগ, অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 38, নিম্নলিখিত কোন হরমোনটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। জিএইচ, জিটিএইচ, এসিটিএইচ নাকি এলএইচ। তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যে হরমোনের কথাগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে যে হরমোনটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে সেটা হচ্ছে আমাদের অপশন এ, জিএইচ। ঠিক আছে, অর্থাৎ গ্রোথ হরমোন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। এবার কোয়েশ্চেন নাম্বার 39, জিএইচ বা গ্রোথ হরমোনের কাজ হলো, অপশনগুলো দেখে নেব। অপশন এ, প্রোটিন সংশ্লেষণ ও সঞ্চয় করা। অপশন বি, অস্থি, তরুণাস্থি ও পেশির বৃদ্ধি ও বিকাশে সহায়তা প্রদান করা। অপশন সি, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করা এবং শর্করা ও ফ্যাট বিপাকে সাহায্য করা। আর অপশন ডি, ওপরের সবগুলি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। এই ওপরের অর্থাৎ অপশন এ, অপশন বি আর অপশন সিতে যে সমস্ত কাজের কথা উল্লেখ করা রয়েছে সবগুলোই কিন্তু জিএইচ বা গ্রোথ হরমোনের কাজ।
এবার কোয়েশ্চেন নাম্বার 40, কোন হরমোন থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে? কি বলা হয়েছে যে কোন হরমোন থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, TSH। এই হরমোনটি কিন্তু থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসব, কোয়েশ্চেন নাম্বার 41, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে, অর্থাৎ ইস্ট্রোজেন এই হরমোনটির ক্ষরণে কোন হরমোন সাহায্য করে সেটা আমাদেরকে এখানে বলতে হবে। তো ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে যে হরমোনটি সাহায্য করে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, FSH, অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন। এবার কোয়েশ্চেন নাম্বার 42, মানবদেহে জলের ভারসাম্য রক্ষা করে কোন হরমোন সেটা বলতে হবে। ACTH, ADH, LTH নাকি STH? তো মানবদেহে জলের ভারসাম্য রক্ষা করে ADH, অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 43, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেহে BMR এর মাত্রা বজায় রাখে কোন হরমোন সেটা বলতে হবে। ল্যাক্টোট্রপিন, এপিনেফ্রিন, অ্যান্ড্রোজেন নাকি থাইরক্সিন? তো এখানে যে হরমোনটি দেহে BMR এর মাত্রা বজায় রাখে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, থাইরক্সিন। এই থাইরক্সিন নামক হরমোনটি মানবদেহে BMR এর মাত্রা কিন্তু বজায় রাখে। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে, এখানে বলা হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন অপর নামই হচ্ছে কিন্তু এপিনেফ্রিন। এই হরমোনটি রক্তে গ্লুকোজ এবং BMR এর মাত্রা বৃদ্ধি করে। মনে রাখতে হবে যে অ্যাড্রিনালিন হরমোন বা এপিনেফ্রিন হরমোন রক্তে গ্লুকোজ আর BMR এর মাত্রা বৃদ্ধি করে। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসব, কোয়েশ্চেন নাম্বার 44, ক্যালোরিজেনিক হরমোন বলা হয় ল্যাক্টোট্রপিন, এপিনেফ্রিনকে, থাইরক্সিনকে নাকি ইস্ট্রোজেনকে? অর্থাৎ কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় সেটা আমাদেরকে বলতে হবে। তো যে হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় সেটা হচ্ছে আমাদের অপশন সি, থাইরক্সিন। ঠিক আছে, কেন এটাকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? কারণ এটি কলাকোষে অক্সিজেনের ব্যবহার বাড়িয়ে তাপ উৎপাদনে সাহায্য করে, সেই জন্যই এই থাইরক্সিনকে তাপ উৎপাদক বা ক্যারিজেনিক হরমোন বলা হয়। ঠিক আছে, এবার পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 45, থাইরক্সিনের কাজ হলো, এবার এখানে কাজগুলো উল্লেখ করা আছে, কাজগুলো একটু দেখব। 1 নম্বরে বলা হচ্ছে দেহের রক্তচাপ, হৃদস্পন্দনের হার ও শ্বসন বাড়ায়। 2 নম্বর কাজ বলা হয়েছে দেহের BMR এর মাত্রা বজায় রাখে। 3 নম্বরে বলা হয়েছে স্বাভাবিক প্রজনন ও প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আর শেষে বলা হয়েছে মস্তিষ্ক তথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। তো এগুলোর মধ্যে কোনটা থাইরক্সিনের কাজ সেটা আমাদেরকে বলতে হবে। ঠিক আছে, তো এখানে যে সমস্ত কাজগুলোর কথা উল্লেখ করা হয়েছে এর সবগুলোই কিন্তু থাইরক্সিনের কাজ। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, 1, 2, 3 ও 4 সবগুলোই থাইরক্সিনের কাজ। এর পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 46, নিম্নলিখিত কোন হরমোনটি অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় না? নেগেটিভ কোয়েশ্চেন। গ্লুকাগন, ইনসুলিন, রিল্যাক্সিন নাকি সোমাটোস্ট্যাটিন? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, রিল্যাক্সিন। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 47, কোন হরমোন দ্বারা গ্লুকোজ গ্লাইকোজেনে রূপান্তরিত হয়? গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, ইনসুলিন নাকি রিল্যাক্সিন? তো যে হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে সেটা হচ্ছে আমাদের অপশন সি, ইনসুলিন। ঠিক আছে, এবার ইনসুলিন যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে কিন্তু ভাঙতে সাহায্য করে। এটাও আবার বলা হয়েছে সেটা কখন করে? যখন রক্তে শর্করার মাত্রাটা বৃদ্ধি পায় তখন এই কাজটা করে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 48, রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে কে বৃদ্ধি করে সেটা বলতে হবে, বা কোন হরমোন বৃদ্ধি করে সেটা বলতে হবে। গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন নাকি অপশন ডি, এ ও বি উভয়ই? তো এর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, এ ও বি উভয়ই, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে গ্লুকাগন, অ্যাড্রিনালিন দুটো হরমোনই। এবার কোয়েশ্চেন নাম্বার 49,
হৃৎপিণ্ডের হার ও রক্তচাপ বাড়ায়, কোন হরমোন বাড়ায় সেটা বলতে হবে। গ্লুকাগন, ইনসুলিন, অ্যাড্রিনালিন নাকি অ্যান্ড্রোজেন? তো এখানে যে হরমোনটি হৃৎপিণ্ডের হার ও রক্তচাপ বাড়ায় সেটা হচ্ছে আমাদের অপশন সি, অ্যাড্রিনালিন। ঠিক আছে, এবার এখানে কি বলা হয়েছে যে টেস্টোস্টেরনের অপর নাম কিন্তু অ্যান্ড্রোজেন। এখানে যে অপশনে অ্যান্ড্রোজেনের কথা বলা হয়েছিল সেই অ্যান্ড্রোজেনটা কি, সেটা হচ্ছে টেস্টোস্টেরনের অপর নাম। এবার কোয়েশ্চেন নাম্বার 50, দেহে বিএমআর এর মাত্রা বৃদ্ধি করে কোন হরমোন সেটা বলতে হবে। তো দেহে যে হরমোনটি আমাদের বিএমআর এর মাত্রা বৃদ্ধি করে সেটা হচ্ছে অপশন এ, অ্যাড্রেনালিন। ঠিক আছে, এখানে বলে রাখি যে অ্যাড্রিনালিন আর টেস্টোস্টেরন এমন দুটো হরমোন যে দুটো হরমোন দেহে বিএমআর এর মাত্রা বৃদ্ধি করে, একটু মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 51, আপদকালীন হরমোন বলা হয়, খুবই সহজ একটা প্রশ্ন। তো আপদকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে, অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 52, মহিলাদের সরু কণ্ঠস্বরের কারণ হলো, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন নাকি রিল্যাক্সিন, কোনটি? তো এখানে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, ইস্ট্রোজেন। এই হরমোনটি কিন্তু মহিলাদের সরু কণ্ঠস্বরের কারণ। এবার কোয়েশ্চেন নাম্বার 53, জিএইচ বা গ্রোথ হরমোনের কম ক্ষরণে নিচের কোন রোগটি হয়? গ্রোথ হরমোনের কম ক্ষরণে কোন রোগটি হয়? তো এখানে গ্রোথ হরমোনের কম ক্ষরণে যে রোগটি হয় সেটা হচ্ছে আমাদের অপশন এ, বামনত্ব। এবার কোয়েশ্চেন নাম্বার 54, নিম্নলিখিত কোন হরমোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত নয়? নেগেটিভ কোয়েশ্চেন, থাইরক্সিন, ইনসুলিন, পেপসিন নাকি অ্যাড্রিনালিন? তো এখানে যে হরমোনটি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত নয় সেটা হচ্ছে আমাদের অপশন সি, পেপসিন। বাদবাকি থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন, এখানে যে তিনটে অপশন রয়েছে সবগুলো কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত। এবার কোয়েশ্চেন নাম্বার 55, যে সকল হরমোন উৎসস্থলে কাজ করে তাদের বলা হয় ট্রফিক হরমোন, জরুরিকালীন হরমোন, লোকাল হরমোন নাকি আপদকালীন হরমোন? তো যে সকল হরমোন উৎসস্থলে কাজ করে সেটাকে আমরা বলে থাকি লোকাল হরমোন, অপশন সি। এবার কোয়েশ্চেন নাম্বার 56, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন সাহায্য করে সেটা বলতে হবে। তো ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে কিন্তু আমাদের থাইরক্সিন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার অ্যাড্রিনালিনের অপর নামই কিন্তু এপিনেফ্রিন, এটা মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 57, কোন হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না? প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, টেস্টোস্টেরন নাকি রিল্যাক্সিন, কোনটি? তো এখানে যে হরমোনটি ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না সেটা হচ্ছে অপশন সি, টেস্টোস্টেরন। ঠিক আছে, এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে। পরবর্তী টপিকটি হচ্ছে প্রাণী হরমোনের অনিয়মিত ক্ষরণজনিত রোগ। তো এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 58, বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগে কি হয় সেটা বলতে হবে। অপশন এ, দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অপশন বি, হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়, অপশন সি, পেশির বৃদ্ধি ব্যাহত হয় নাকি অপশন ডি, ওপরের সবগুলি? তো এখানে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, হাড়ের বৃদ্ধি ব্যাহত হওয়া আর পেশির বৃদ্ধি ব্যাহত হওয়া, এই সবগুলো কিন্তু বামনত্ব রোগের কারণেই হয়। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ওপরের সবগুলি। এবার কোয়েশ্চেন নাম্বার 59, নিম্নলিখিত কোন হরমোনের ক্ষরণ হ্রাস পেলে বহুমূত্র রোগ হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, এডিএইচ। এডিএইচ এই হরমোনের ক্ষরণ হ্রাস পেলে কিন্তু বহুমূত্র রোগ হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 60, গলগণ্ড বা গয়টার রোগের কারণ হলো অপশন এ, থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ, অপশন বি, থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণ, অপশন সি, থাইরক্সিন হরমোনের ক্ষরণ বন্ধ হওয়া আর অপশন ডি, এ ও বি উভয়ই। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, এ ও বি উভয়ই। ঠিক আছে, অর্থাৎ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ
কিংবা থাইরক্সিন হরমোনের যদি ক্ষরণ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু গলগণ্ড বা গয়টার রোগ হয়। এবার কোয়েশ্চেন নাম্বার 61, মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস রোগের কারণ হলো ইনসুলিনের কম ক্ষরণ, ইনসুলিনের অধিক ক্ষরণ, ইনসুলিনের ক্ষরণ বন্ধ হওয়া, নাকি অপশন ডি এ ও সি উভয়ই। তো এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু আমাদের অপশন ডি এ ও সি উভয়ই, অর্থাৎ ইনসুলিনের কম ক্ষরণ হলে এবং ইনসুলিনের যদি ক্ষরণ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মধুমেহ রোগটি হয়। ঠিক আছে, তো এখানে এমসিকিউ এর এই সমস্ত অপশনগুলোর মধ্যে কিন্তু এই ধরনেরই অপশনগুলো রাখা হয়েছে যাতে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। এবার আমরা পরবর্তী টপিকে চলে আসব। পরবর্তী টপিকটি হচ্ছে প্রাণীদেহে সাড়া ও ভৌত সমন্বয়, রেসপন্স অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিম্যাল বডি, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম। তো এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 62, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে বলা হয়। খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি নিউরন। স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন। তো স্নায়ুকোষের কোষ দেহকে নিউরোসাইটন বলে। ঠিক আছে, এই যে অপশনে ছিল যে নিউরোসাইটন, সেই নিউরোসাইটন ব্যাপারটা কি? স্নায়ুকোষের কোষ দেহ। এবার কোয়েশ্চেন নাম্বার 63, স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে ড্যাশ বলে, কি বলে সেটা বলতে হবে। নিউরোপ্লাজম, নিউরোপ্লাজমা, নিউরোসেক্রেটারি, নাকি এপিনিউরিয়াম। তো স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে বলা হয় নিউরোপ্লাজম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 64, কোষদেহের সাইটোপ্লাজমে উপস্থিত প্রোটিন জাতীয় তন্তুময় জালককে বলে নিউরোসেক্রেটারি, এপিনিউরিয়াম, নিউরোফাইব্রিল, নাকি নিউরোপ্লাজম। তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি নিউরোফাইব্রিল। কোষদেহের সাইটোপ্লাজমে উপস্থিত প্রোটিন জাতীয় তন্তুময় জালককে বলা হয় নিউরোফাইব্রিল। এবার কোয়েশ্চেন নাম্বার 65, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। মানুষের বুদ্ধি, চেতনা, দর্শন, স্মৃতি, পরিকল্পনা নিয়ন্ত্রণ করে কোন অংশ, মস্তিষ্কের কোন অংশ নিয়ন্ত্রণ করে সেটা বলতে হবে। সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, নাকি পন্স। তো এখানে যে মস্তিষ্কের যে অংশটি মানুষের বুদ্ধি, চেতনা, দর্শন, স্মৃতি, পরিকল্পনা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে আমাদের অপশন এ সেরিব্রাল কর্টেক্স। এবার কোয়েশ্চেন নাম্বার 66, তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম ও যৌন আবেগ নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ সেটা বলতে হবে। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি হাইপোথ্যালামাস। তো মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক অংশটি কিন্তু মানবদেহের তাপমাত্রা, ক্ষুধা, তৃষ্ণা, ঘুম ও যৌন আবেগ নিয়ন্ত্রণ করে। এরপরে কোয়েশ্চেন নাম্বার 67, খুবই সহজ একটা প্রশ্ন। মস্তিষ্কের আবরণকে বলে কি বলে, এটা তো তোমরা সকলেই জানো। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ মেনিনজেস। ঠিক আছে, এবার এখানে বলে রাখি যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড মস্তিষ্কে পুষ্টি সরবরাহ করে এবং দূষিত পদার্থগুলি দূর করে। তো কোয়েশ্চেন কিন্তু এই দুটো পয়েন্ট থেকেও হতে পারে। এবার কোয়েশ্চেন নাম্বার 68, মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ ও মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে তা হলো সেরিব্রাল কর্টেক্স, থ্যালামাস, হাইপোথ্যালামাস, নাকি পন্স। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি পন্স, অর্থাৎ মস্তিষ্কের এই পন্স নামক অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ ও মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। এবার কোয়েশ্চেন নাম্বার 69, মানব মস্তিষ্কের ক্ষুদ্রতম অংশটি হলো গুরু মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, নাকি পশ্চাৎ মস্তিষ্ক। তো মানবদেহের ক্ষুদ্রতম অংশটি হচ্ছে আমাদের অপশন বি মধ্য মস্তিষ্ক। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 70, মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা 12 জোড়া, 22 জোড়া, 32 জোড়া, নাকি 42 জোড়া। তো মানুষের করোটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, অপশন এ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 71, দীর্ঘতম করোটীয় স্নায়ুটি হলো অপটিক ভেগাস,
ফেসিয়াল, অডিটরি। তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি দীর্ঘতম করোটিয় স্নায়ু সেটা হচ্ছে আমাদের অপশন বি, ভেগাস। এবার কোশ্চেন নাম্বার 72, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সেরিব্রাম, সেরিবেলাম, সুষুম্না কাণ্ড নাকি পন্স? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড কিন্তু প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। এবার কোশ্চেন নাম্বার 73, নিম্নলিখিত কোনটি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ নয়? কোনটি শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ নয় সেটা বলতে হবে। তো অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কথা বলা। যাই হোক, একটু মনোযোগটা অন্যদিকে হয়ে গেছিলো, কারণ এই যে অনেক রাত হয়ে গেছে এবং তোমরা শুনতেও পেয়েছো যে এক ধরনের প্রাণী গভীর রাতেও ডাকাডাকি করছে। যাই হোক, চলো পরবর্তী কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার 74, কোনটি সঠিক প্রতিবর্ত পথ? তো তোমরা অপশনগুলো একটু ভালো করে দেখে নাও, আমি আনসার বলে দিচ্ছি। তো এই ধরনের কোশ্চেন্সগুলো তোমরা তখনই পারবে যখন এই টপিকটি সম্পর্কে বা এই কোশ্চেনটি সম্পর্কে তোমার পুরোপুরি একটা বেস ধারণা থাকবে। ঠিক আছে, তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, এবার পরবর্তী টপিক মানুষের জ্ঞানেন্দ্রিয়। কোশ্চেন নাম্বার 75, কম আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? রড কোষ, পারকিনজি কোষ নাকি বাস্কেট কোষ? তো কম আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে আমাদের রড কোষ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 76, চোখের প্রতিসারক মাধ্যম রূপে যেটি কাজ করে না তা হলো লেন্স, কোরেট, ভিট্রিয়াস হিউমার নাকি কর্নিয়া? তো যেটি চোখের প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে না সেটা হচ্ছে আমাদের অপশন বি, কোরএড। এবার কোশ্চেন নাম্বার 77, বর্ণ বুঝতে সাহায্য করে রেডোপসিন, রেটিনিন, রড কোষ নাকি কোন কোষ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, কোন কোষ। বর্ণ বুঝতে সাহায্য করে আমাদের কোন কোষ। এবার কোশ্চেন নাম্বার 78, চোখের রং নীল বা কালো হওয়া নির্ভর করে কিসের ওপর সেটা বলতে হবে। তো চোখের রং নীল বা কালো হওয়া নির্ভর করে আইরিশের ওপর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 79, অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো পেপসিন, লাইসোজোম, লাইপেজ নাকি ক্রিস্টালাইন? তো অশ্রুতে যে উৎসেচকটি বর্তমান বা যে উৎসেচকটি থাকে সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। পরবর্তী কোশ্চেন নাম্বার 80, কোন প্রাণীটির মধ্যে একনেত্র দৃষ্টি দেখা যায়? বানর, বাঘ, ব্যাঙ নাকি পেঁচা? তো অপশনে থাকা প্রাণীগুলোর মধ্যে যার ক্ষেত্রে একনেত্র দৃষ্টি দেখা যায় সেটা হচ্ছে আমাদের অপশন সি, ব্যাঙ। ঠিক আছে, ব্যাঙের ক্ষেত্রে কিন্তু একনেত্র দৃষ্টি আমরা দেখতে পাই। এবার একনেত্র দৃষ্টি ব্যাপারটা কি, যে দর্শন পদ্ধতিতে দুটি চোখ দ্বারা মস্তিষ্কে দুটি পৃথক প্রতিবিম্ব গঠিত হয় তাই হলো একনেত্র দৃষ্টি। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 81, অক্ষি গোলকের আকার বড় হলে যে ত্রুটি দেখা যায় তা হলো হাইপারমেট্রোপিয়া, প্রেসোবায়োপিয়া, মায়োপিয়া নাকি হাইপারোপিয়া? তো এই কোয়েশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, মায়োপিয়া। অক্ষি গোলকের আকার বড় হলে যে ত্রুটি দেখা যায় সেই ত্রুটিকে বলা হয় মায়োপিয়া। এবার কোয়েশ্চেন নাম্বার 82, নিচের কোনটি চোখের প্রতিরক্ষামূলক অংশ নয়? নেত্রপল্লব, অশ্রুগ্রন্থি, কৃষ্ণমণ্ডল নাকি নেত্রবর্তকলা? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি চোখের প্রতিরক্ষামূলক অংশ নয় সেটা হচ্ছে আমাদের অপশন সি, কৃষ্ণমণ্ডল। এবার কোয়েশ্চেন নাম্বার 83, চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? কর্নিয়া, কোন কোষ, করোয়েড নাকি রেটিনা? তো চোখের রেটিনা নামক অংশটিতে কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। তার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি,
এবার কোয়েশ্চেন নাম্বার 84, চোখের কোন অংশে সবচেয়ে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? কর্নিয়া, কোন কোষ, পিতবিন্দু নাকি কোরএড? তো চোখের যে অংশটির মধ্যে স্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে আমাদের পিতবিন্দু, অপশন সি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 85, মানুষের চোখের কোন অংশ প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে? রেটিনা, কর্নিয়া, কোরেট নাকি উপরের কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, কর্নিয়া। এই অংশটি কিন্তু প্রতিসারক মাধ্যম রূপে কাজ করে। যাক, প্রাণীদের একটু ডাকাডাকি থেমেছে। এবার আমরা চলে আসবো পরবর্তী টপিকে। পরবর্তী টপিক হচ্ছে মানব দৃষ্টির ত্রুটি, এরর ইন হিউম্যান ভিশন। তো দেখে নেব এই টপিকের ফার্স্ট কোয়েশ্চেনটা কি। প্রথম কোয়েশ্চেনটি রয়েছে 86 নাম্বার কোয়েশ্চেন, রেটিনাতে অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য দায়ী মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসোবায়োপিয়া নাকি ক্যাটারাক্ট? তো রেটিনাতে অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হওয়ার জন্য দায়ী হচ্ছে মায়োপিয়া নামক রোগটি, অর্থাৎ মায়োপিয়া রোগটি হলে কিন্তু রেটিনাতে অস্পষ্ট প্রতিবিম্ব গঠিত হয়। এখানে বলা হয়েছে কি, দুটো রোগের ক্ষেত্রে বলা হয়েছে যে অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হলে সেক্ষেত্রে মায়োপিয়া রোগ হয়, আর অক্ষিগোলকের আকার স্বাভাবিকের থেকে ছোট হলে সেটা হচ্ছে হাইপারোপিয়া। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 87, যে দৃষ্টিগত ত্রুটির কারণে কাছের বস্তুকে দেখতে অসুবিধা হয় তা হলো মায়োপিয়া, হাইপারোপিয়া, প্রেসোবায়োপিয়া নাকি ক্যাটারাক্ট? তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, প্রেসোবায়োপিয়া। অর্থাৎ কাছের বস্তুকে দেখতে অসুবিধা হলে সেটা হচ্ছে প্রেসোবায়োপিয়া। ঠিক আছে। তো সাধারণত এই যে দৃষ্টিগত ত্রুটি, এটা আমরা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখি। সাধারণত 40 বছরের কাছাকাছি বয়সে এসে চোখের লেন্সের সংকোচন ও প্রসারণ ক্ষমতাটা হ্রাস পেয়ে যায়। ঠিক আছে। এবং এর ফলে কোনো ব্যক্তি কাছের বস্তুকে দেখতে পান না এবং পড়তেও তাদের অসুবিধা হয়। তো এই দৃষ্টিগত ত্রুটি কিন্তু প্রেসোবায়োপিয়া বলে পরিচিত। এবার কোয়েশ্চেন নাম্বার 88, নিম্নলিখিত কোনটির জন্য চোখে ছানি পড়ে? বয়সের আধিক্য, অতিবেগুনি ও এক্স রশ্মি, ডায়াবেটিস মেলিটাস ও জন্মগত সমস্যা নাকি উপরের সবগুলি? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে সবগুলোই কিন্তু চোখে ছানি পড়ার কারণ, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এবার পরবর্তী টপিকটি হচ্ছে বিভিন্ন প্রাণীর গমন, লোকোমোশন অফ অ্যানিমালস। কোশ্চেন নাম্বার 89, অ্যামিবার গমন অঙ্গ হলো ফ্ল্যাজেলা, ক্ষণপথ, সিটা নাকি সিলিয়া? খুবই সহজ একটা প্রশ্ন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ক্ষণপথ। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তো এখানে তার আগে একটু বলে রাখি যে অ্যামিবার গমন পদ্ধতি অ্যামিবয়েড গমন নামে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 90, প্যারামোসিয়ামের গমন অঙ্গ হলো, খুবই সহজ একটা প্রশ্ন, তোমরা অপশনগুলো নিয়ে এটা সলভ করার চেষ্টা করো, আমি এখনই আনসার বলে দিচ্ছি। এর উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, সিলিয়া। তো এই ধরনেরও কিছু কিছু কিন্তু সহজ এমসিকিউ থাকবে যেগুলো তোমরা দেখে একবারেই করতে পারবে। ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 91, ফ্ল্যাজেলার গমন অঙ্গ হলো, এটা আবার কি ধরনের কোয়েশ্চেন? যাই হোক, এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে, বাদ দেও, আমরা চলে যাই পরবর্তী কোয়েশ্চেনে। এই কোয়েশ্চেনটা নিয়ে পরে আলোচনা হবে। কোয়েশ্চেন নাম্বার 92, মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশিকে বলে বাইসেপস পেশি, মায়োটোম পেশি, পেক্টোরালিস পেশি নাকি কোরাকো ব্র্যাকিলিয়াস? তো মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ভি আকৃতির যে পেশি সেটাকে আমরা বলে থাকি মায়োটোম পেশি, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোয়েশ্চেন নাম্বার 93, মানুষের দেহের ক্ষুদ্রতম পেশি হলো স্টেপিডিয়াস, সার্টোরিয়াস, ফ্লেক্সর নাকি অ্যাবাডাক্টর? কোনটি? তো প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, স্টেপিডিয়াস। এটি হচ্ছে মানবদেহের ক্ষুদ্রতম পেশি। এবার কোয়েশ্চেন নাম্বার 94, নিম্নলিখিত কোন পেশিটি মানবদেহের দীর্ঘতম পেশি? স্টেপিডিয়াস, সার্টোরিয়াস, ফ্লেক্সর নাকি অ্যাবাডাক্টর? তো মানবদেহের দীর্ঘতম পেশিটি হচ্ছে সার্টোরিয়াস, অপশন বি।
কোশ্চেন নাম্বার 95 সহজ একটা প্রশ্ন, পেশি সংক্রান্ত অধ্যয়নকে বলে, তো পেশি সংক্রান্ত অধ্যয়নকে বলা হয়ে থাকে মায়োলজি, অপশন বি। তো এখানে একটু ইনফরমেশন দেওয়া আছে, সেটা আমরা একটু দেখে নেই যে অস্থি সংক্রান্ত অধ্যয়ন বা বিদ্যাকে বলা হয় অস্টিওলজি। পেশি সংক্রান্ত এটা অস্থি সংক্রান্ত অধ্যয়ন বা বিদ্যাকে বলা হয় অস্টিওলজি। পেশি সংক্রান্ত অধ্যয়ন বা বিদ্যাকে বলা হয় মায়োলজি বা সার্কোলজি। আর দেহ সঞ্চালন সংক্রান্ত অধ্যয়ন বা বিদ্যাকে বলা হয় কাইনেসিওলজি। ঠিক আছে, তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 96 শূন্যস্থান পূরণ করো। অ্যামিবা, ক্ষণপথ, প্যারামোসিয়াম ড্যাশ। কি বসবে শূন্যস্থানে সেটা বলতে হবে। তো এখানে অ্যামিবা এবং তারপরে অ্যামিবার গমনাঙ্গের নাম এখানে লেখা আছে, তো প্যারামোসিয়ামের গমনাঙ্গের নামও এখানে বসবে। আর প্যারামোসিয়ামের গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া, অপশন বি। এবার কোয়েশ্চেন নাম্বার 97 মানবদেহের দীর্ঘতম ও বৃহত্তম অস্থি কোনটি? অ্যাবডাক্টর, স্টার্নাম, ফিবিউলা নাকি ফিমার? তো মানবদেহের দীর্ঘতম এবং বৃহত্তম অস্থি হচ্ছে ফিমার, অপশন ডি। ঠিক আছে, আর আর মানবদেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস। এবার কোয়েশ্চেন নাম্বার 98 বেমানান শব্দটি নির্বাচন করো। বক্ষপাখনা, পায়ুপাখনা, পুচ্ছপাখনা নাকি পৃষ্ঠপাখনা? এখানে অপশনগুলোর মধ্যে কোনটা বেমানান সেটা আমাদেরকে বলতে হবে। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, বক্ষপাখনা। এবার এটা কেন বেমানান হলো তোমরা কমেন্টে জানিয়ে দিও। কোয়েশ্চেন নাম্বার 99 একটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ হলো ট্রাইসেপস পেশি, ডেলটয়েড পেশি, বাইসেপস পেশি নাকি উপরে কোনোটি নয়? তো এখানে থাকা অপশনগুলোর মধ্যে যেটি অ্যাবডাক্টর পেশির উদাহরণ সেটা হচ্ছে অপশন বি, ডেলটয়েড পেশি। ঠিক আছে, তো আজকের সর্বশেষ কোয়েশ্চেন নাম্বার 100 স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভ মেলাতে হবে। তো বাম দিকে কী কী রয়েছে? উদ্ভিদ হরমোন, অ্যাডাকশন, হাইপারমেট্রোপিয়ার, প্রতিবর্তক প্রক্রিয়া। তার সাথে ডান দিকের কোনটা মিলবে সেটা আমাদেরকে বলতে হবে। তো তোমরা একটু ভালো করে দেখে নাও, আমি আনসারটা এক্ষুনি বলে দিচ্ছি। তো এখানে প্রথমে বলা হয়েছে উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোন এখানে কি? উদ্ভিদ হরমোন হচ্ছে কিন্তু সাইটোকাইনিন। ঠিক আছে, এবার অ্যাডাকশনটা কি? দেহের মধ্যরেখার অভিমুখে কোনো অঙ্গের সঞ্চালন। তারপরে সি নাম্বারটা কি? হাইপারমেট্রোপিয়া কিন্তু এক ধরনের দৃষ্টিগত ত্রুটি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4। আর প্রতিবর্ত প্রক্রিয়া যেটা বাকি থাকলো সেটাই উদ্দীপনার প্রভাবে স্নায়বিক প্রতিক্রিয়া। তাহলে প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। তো এর সাথে সাথেই কিন্তু আমাদের এই ম্যারাথন ক্লাস 1 শেষ হয়ে গেল। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।